বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। অনেকেই এই কোশ্চেনটা প্রায় করতেছেন যে আমাদের কর কিভাবে ক্যালকুলেশন করব, অর্থাৎ ইনকাম তো আছেই, ইনকাম তো আমরা জানি, তো সেই ইনকামের বেসিসে কর রেয়াত এবং নিট প্রদেয় কর কিভাবে ক্যালকুলেশন করতে হবে একটু যদি আমাদেরকে দেখাইতেন। এরকম অনেকেই ফেসবুকে অথবা গ্রুপ পেজে নক দিয়ে বলতেছেন। তো বেসিক্যালি আজকে আমরা দেখার চেষ্টা করব 22-23 কর বর্ষের, অর্থাৎ 22-23 অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষের কিভাবে কর অর্থাৎ আয়ের ভিত্তিতে কিভাবে কর নির্ণয় করবেন, কর রেয়াত কিভাবে ক্যালকুলেশন করবেন, নিট প্রদেয় কর কিভাবে ক্যালকুলেশন করবেন, এই পুরো বিষয়টুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তাহলে সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আপনার ইনকামের উপর ভিত্তি করে কিভাবে কর রেয়াত এবং নিট প্রদেয় কর ক্যালকুলেশন করতে হবে এই বিষয়টুকু বুঝতে পারবেন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। যাই হোক, আজকের কথা বাড়াবো না, আমরা একটা উদাহরণের মাধ্যমে আপনাদের এই বিষয়টুকু ক্লিয়ার করতে চাই। অর্থাৎ আমরা জেনে থাকি বিভিন্ন ধরনের হেডস অফ ইনকাম রয়েছে, বেসিক্যালি 7 হেডস অফ ইনকামের কথা আমরা বলে থাকি। আদার্স ইনকাম রয়েছে, মেন হেডস হলো 7 হেডস অফ ইনকাম। তো এইটা আমি একটা অ্যাজাম্পশন বেসিসে, যদিও আপনারা দেখবেন যে ইনকাম ফ্রম স্যালারির আলাদা ক্যালকুলেশন, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজে তো আপনি জেনেই থাকবেন যে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট ইনকাম থাকে সেটা ফাইনালি সেটেলমেন্ট। ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আলাদা ক্যালকুলেশন রয়েছে। ইনকাম ফ্রম এগ্রিকালচারের উপর আলাদা ট্যাক্সের ক্যালকুলেশন রয়েছে। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের আলাদা ক্যালকুলেশন রয়েছে। ইনকাম ফ্রম আপনার ক্যাপিটাল গেইনের আলাদা, এবং ইনকাম ফ্রম আদার সোর্সেরও আলাদা ক্যালকুলেশন রয়েছে। যাই হোক, প্রত্যেকটা হেডের আমরা ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আলাদা ভিডিও দিয়ে দেখাবো। তবে আজকের যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে আমরা অলরেডি ট্যাক্সেবল ইনকাম প্রত্যেকটা হেডওয়াইজ নিয়ে ক্যালকুলেট করব। অর্থাৎ স্যালারি ইনকামে যে আমাদের যে ব্যাপারটা থাকে, যে ধরেন স্যালারি ইনকামে আমাদের বেসিক থাকে, হাউস রেন্ট থাকে, মেডিকেল থাকে, কনভেন্স থাকে, ইনসেন্টিভ থাকে, এরকম অনেকগুলো হেড থাকে। তো সেই বেসিসে তো স্যালারি ইনকাম ক্যালকুলেশন করতে হয়। তো সে স্যালারি ইনকাম কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটার আলাদা ভিডিও রয়েছে, আমরা সেই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তবে এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো যে অলরেডি আপনার স্যালারি থেকে ইনকাম ক্যালকুলেট করে ট্যাক্সেবল করা রয়েছে। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, হাউস প্রপার্টি, এরকম প্রত্যেকটা হেডের ট্যাক্সেবল যে ইনকাম অলরেডি ক্যালকুলেট করা হয়েছে, সেই ট্যাক্সেবল ইনকামের বেসিসে আমাদের কর কত হবে, কর রেয়াত কীভাবে ক্যালকুলেশন করতে হবে, নিট প্রদেয় কর কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেই বিষয়টুকু নিয়েই দেখব। তাহলে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখা রাখছি নেম অফ দ্য এসএসসি জায়েদ বিন মোহাম্মদ, ক্যালকুলেশন অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স। অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2022-23, ইনকাম ইয়ার হলো 21-22। এখন এখানে দেখেন আমার 7 হেডস অফ ইনকাম আমরা অলরেডি দিয়ে রাখছি, এবং এখানে একটা ফিগার এস্টিমেট করে রাখছি যে ধরে নেন আপনার ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন 21, এখানে আপনার ট্যাক্সেবল হলো 4,50,000 টাকা। আপনার আরও ইনকাম রয়েছে, যেমন হাউস প্রপার্টি, আপনার হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এগুলো আমি করেই মানে ট্যাক্সের প্ল্যানিং করেই সে আপনার স্যালারি ইনকাম হলো আপনার 4,50,000। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ 50,000, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 1,30,000, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল 80,000, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন 3,20,000, ক্যাপিটাল গেইন হলো 50,000, এবং ইনকাম ফ্রম আদার সোর্স হলো 1,30,000। তো এখানে দেখেন স্যালারি হলো সেকশন 21, আপনার ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ সেকশন আন্ডার সেকশন 22-23, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 24-25, ইনকাম ফ্রম এগ্রিকালচার 26-27, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন 28-30, ক্যাপিটাল গেইন 31-32, এবং ইনকাম ফ্রম আদার সোর্স 33-34। তাহলে টোটাল ইনকাম কত হলো দেখেন, টোটাল ইনকাম হলো আমার এখানে সুন্দরভাবে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। টোটাল ইনকাম হলো আমাদের 12,10,000।
এখন এই 12,10,000 ভিত্তিতে আমরা ট্যাক্স ক্যালকুলেট করব। ট্যাক্সের স্ল্যাব কীভাবে সেই বিষয়টুকু একটু দেখেন। আমরা জানি প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত, এটা ধরে নিচ্ছি পুরুষের, মহিলার না, পুরুষের। মহিলাদের ক্ষেত্রে তো আলাদা রেট থাকবে। তো পুরুষের ক্ষেত্রে 3 লক্ষ টাকার উপরে 0% হারে আমার 0, প্রথম 1 লক্ষ, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% 5,000, 3 লক্ষ টাকার উপরে 10% হারে 30,000 টাকা, 4 লক্ষ টাকার উপরে 15% হারে 60,000 টাকা, এবং অবশিষ্ট থাকে কত, 60,000 টাকার উপরে 20% হারে 12,000 টাকা। এবং একটা জিনিস মনে রাখবেন, সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট ইনকাম যেটা রয়েছে সেটার উপর কিন্তু আলাদা ট্যাক্সের ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ ওইটা সঞ্চয়পত্রের ইন্টারেস্টের এগেনস্টে যা ট্যাক্স কাটছে সেটা হলো ফাইনাল। 10% হারে যা কাটবে সেটাই হচ্ছে আপনার ফাইনাল, অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না, সেটার আলাদা ক্যালকুলেশন হবে। তাহলে 12,10,000 থেকে যদি আমি 12,10,000 থেকে যদি আমি 50,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার কত হয়, 11,60,000 টাকা। তাহলে এই যে 3 লাখ, তারপরে হলো 1 লাখ, পরবর্তী 3 লাখ, পরবর্তী 4 লাখ, থাকে 60,000। তাহলে এই পর্যন্ত যোগ করলে হয় আমার 11,60,000 টাকা। প্লাস হলো সেভিং সার্টিফিকেট হলো 50,000 টাকা, এটার উপর 10% হারে 5,000, মোট ট্যাক্স হলো কত, 1,12,000 টাকা। তাহলে কি এটা মাথায় রাখবেন, 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% হারে 5,000 টাকা, 3 লক্ষ টাকার উপর 10% হারে 30,000 টাকা, 4 লক্ষ টাকার উপর 15% হারে 60,000 টাকা, 4 লক্ষর পরে স্ল্যাব হলো আপনার কত, 5 লাখ। 5 লাখ টাকা পর্যন্ত 20% এবং অবশিষ্ট টাকার উপরে 25%, যদি ওই পর্যন্ত যাই নাই আমরা, তাহলে এটা 5 লক্ষ টাকা পর্যন্ত হলো 20%। কিন্তু আমার তো 5 লক্ষ টাকা লাগে না, আমার আসেই মাত্র 60,000 টাকা, সেটার উপর 20% 12,000 টাকা। আর সেভিং সার্টিফিকেটের আলাদা 50,000 টাকার উপর 10% 5,000। তাহলে আমার টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স, টোটাল ইনকাম 12,10,000 টাকা, ট্যাক্স হলো 1,12,000 টাকা। এরপরে এই টোটাল ট্যাক্স থেকে আমরা বাদ দেব ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট কীভাবে ক্যালকুলেশন করব, ধরে নেন এই অঙ্কে আপনি অ্যাকচুয়ালি বিনিয়োগ করছেন 5 লক্ষ টাকা, শুধুমাত্র সঞ্চয়পত্র কিনেছেন, অথবা ধরেন সঞ্চয়পত্র রয়েছে, থাকতে পারে আপনার থাকতে পারে ডিপিএস, এরকম থাকতে পারে। সে এখান থেকে ধরে নেন যে আপনি অ্যাকচুয়াল বিনিয়োগ করছেন 5 লক্ষ টাকা, কিন্তু সরকার বলতেছে আপনি অ্যালাউবল ইনভেস্টমেন্ট কতটুকু, আপনার ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত। তবে এই ট্যাক্সেবল ইনকাম এর মধ্যে 82C ইনকাম বাদ দিতে হবে। যেন লেখা আছে দেখেন, অ্যালাউবল ইনভেস্টমেন্ট এক্সক্লুডিং 82C ইনকাম, অর্থাৎ 82C ধারার ইনকাম বাদ। তাহলে 82C ধারার ইনকাম কি, 82C ধারার ইনকাম হলো সঞ্চয়পত্রের সুদ। টোটাল ইনকাম দেখেন 12,10,000 টাকা, এর মধ্যে থেকে আমি যদি 50,000 টাকা বাদ দিই, তাহলে আমার কত হয়, 11,60,000 টাকা। এই 11,60,000 টাকার উপর কত পার্সেন্ট, 20% করলে হয় 2,32,000 টাকা, ওর লামসাম 1 কোটি টাকা। তাহলে এখানে 3টা বিষয়, আপনি অ্যাকচুয়ালি কত টাকা বিনিয়োগ করছেন, আপনি অ্যালাউবল করতে পারবেন, মানে ইনভেস্ট করতে, ট্যাক্সের জন্য ইনভেস্ট করতে পারবেন কত, 20%, করযোগ্য ইনকামের কত পার্সেন্ট, 20% আপনি বিনিয়োগ করতে পারবেন, ওর লামসাম 1 কোটি টাকা। এই 3টার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে অ্যালাউবল ইনভেস্টমেন্ট ফর ট্যাক্স ক্রেডিট। তাহলে অ্যালাউবল ইনভেস্টমেন্ট কত, 2,32,000, এটার উপরে কত পার্সেন্ট পাবেন, 15%, কত হয়, 34,800 টাকা। তাহলে দেখেন 2,32,000 টাকার উপরে 15% হারে 34,800 টাকা আপনি পাবেন। তাহলে আমার ট্যাক্স কত ছিল, 1,12,000 টাকা, সেখান থেকে 34,800 টাকা বাদ দিলে নেট ট্যাক্স লাইবিলিটি হলো 77,200 টাকা, অর্থাৎ 77,200 টাকা আপনার এখন নেট ট্যাক্স লাইবিলিটি। এখন এই নেট ট্যাক্স লাইবিলিটি থেকে আপনার কিছু কিছু সোর্সে ট্যাক্স কাটা আছে, যেমন আপনি স্যালারি ইনকাম থেকে হয়তো যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে বছরে আপনার মিনিমাম একটা ট্যাক্স কেটে নেয়, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজের ট্যাক্স কাটা আছে, তারপরে হলো আপনার ইনকাম ফ্রম আদার সোর্স, যেটা আপনার যেখানে আমি একটু ট্র্যাক করে রাখছি, সেটা হলো এফডিআর ইন্টারেস্ট। ধরেন টোটাল ইন্টারেস্ট যদি আমার ইনকাম ফ্রম আদার সোর্সে 1,30,000 টাকা হয়, এর মধ্যে এফডিআর ধরেন 1,05,000 টাকা, আর ডিপিএস হলো 25,000 টাকা। তো এফডিআরের ইন্টারেস্টের এগেনস্টে 10% হলো 10,500 টাকা কাটা আছে, আর 25,000 টাকার উপর 10% কাটা আছে, 2,500 টাকা কাটা আছে। তাহলে আমার নেট ট্যাক্স লাইবিলিটি হলো 77,200 টাকা। এখান থেকে সোর্সে যে ট্যাক্স কাটা আছে সেটা বাদ দিয়ে রিমেনিং টাকা আমাকে দিতে হবে আন্ডার সেকশন 74-এ। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে লেস এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সেটা কি, আমি যেহেতু স্যালারি ইনকাম করি বা আপনি স্যালারি ইনকাম করেন, স্যালারির এগেনস্টে আপনার সোর্সে ট্যাক্স কাটা আছে 5,000 টাকা। তারপরে এআইটি ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম সেভিং সার্টিফিকেট ইন্টারেস্ট। সেভিং সার্টিফিকেট ইন্টারেস্ট পেয়েছেন কত, 50,000 টাকা, 50,000 টাকার উপর 10% কাটা আছে 5,000 টাকা।
সেই হলো 5,000 টাকা। এরপরে এআইটি ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম এফডিআর। এফডিআর ইন্টারেস্ট ইনকাম এখানে ধরেছিলাম যে 1 লক্ষ টোটাল আপনার ইনকাম ফ্রম আদার সোর্স 1,30,000 টাকা, এর মধ্যে এফডিআর হলো 1,05,000, ডিপিএস হলো 25। 1,05,000 টাকার উপর 10% 10,500, 25,000 টাকার উপর 10% 2,500। তাহলে এটাই লিখে রেখেছি। দেখেন এআইটি ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম এফডিআর ইন্টারেস্ট 10,500, এআইটি ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম ডিপিএস হলো 2,500। এখন যেহেতু আপনি এখানে বিজনেস থেকে ইনকাম করেন, ইনকাম ফ্রম বিজনেস, এটা জেনে রাখবেন। ইনকাম ফ্রম বিজনেস থাকলে আপনার একটা ট্রেড লাইসেন্স থাকে, তো ট্রেড লাইসেন্সের এগেনস্টে একটা ট্যাক্স কাটা থাকে, সেটাও এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে এখানে বলা হয়েছে এআইটি ফ্রম ট্রেড লাইসেন্স 3,000 টাকা। এমন হতে পারে যদি আপনার গাড়ি থাকে, যেহেতু অনেকগুলো আপনার হেডস অফ ইনকাম আছে, ধরে নিলাম আপনার গাড়িও রয়েছে, একটা কার রয়েছে, কারের এগেনস্টে 25,000 টাকা ট্যাক্স কাটা আছে। এই হলো এআইটি ফ্রম কার। মানে পুরো বিষয়টাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে কি কি বেসিক্যালি হেডগুলো থাকে। তাহলে স্যালারি থেকে সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট, এফডিআর এর ইন্টারেস্ট, ডিপিএস এর ইন্টারেস্ট, কারের এগেনস্টে এবং ট্রেড লাইসেন্সের এগেনস্টে টোটাল ট্যাক্স আপনার কাটা আছে, যোগ করলে কত? 51,000 টাকা। আপনার নিট ট্যাক্স লাইবিলিটি ছিল 77,200 টাকা, আপনার এআইটি কাটা আছে 51,000 টাকা। তাহলে আপনাকে দেখেন লেখা আছে ট্যাক্স পেবল আন্ডার সেকশন 74, অর্থাৎ 26,400 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে যখন রিটার্ন জমা দেবেন। অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার আগেই এই 26,200 টাকা পে অর্ডারের মাধ্যমে অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে ওই স্লিপটা রিটার্নের সাথে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে ট্যাক্স পেয়াবল আন্ডার সেকশন 74। আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন সেটা হলো আন্ডার সেকশন 75, আর এই রিটার্ন জমা দেওয়ার জন্য যে ট্যাক্সটা পে করবেন সেটা কোন ধারায় পে করতে হবে? আন্ডার সেকশন 74। তবে এখানে দেখেন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা আছে। বলা হয়েছে আপনার করযোগ্য ইনকাম 3 লক্ষ টাকা এর বেশি হলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। কেমন? এই বিষয়টুকু আপনাকে একটু বোঝাই। ধরেন আপনার ইনকাম সে 3,10,000 টাকা, তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপর শূন্য, তাহলে 10,000 টাকার উপরে 10,000 টাকার 5% কত হয়? 500 টাকা। তো আপনার তো ট্যাক্স হয় মাত্র 500 টাকা, তাহলে আপনি কেন 5,000 টাকা দিতে হবে? এটা আইন যে আপনার করযোগ্য ইনকাম 3 লক্ষ টাকার বেশি হলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। সেটা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 3.5 লক্ষ, এবং আলাদা স্ল্যাব রয়েছে। মুক্তিযোদ্ধা রয়েছে, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা, তারপরে প্রতিবন্ধী, ওদের আলাদা আলাদা রয়েছে। জাস্ট এটা আমি বোঝাচ্ছি, যার যে লিমিট সেই লিমিট ক্রস করলে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। এখন ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, তাহলে আপনাকে দিতে হবে 5,000 টাকা। আচ্ছা, ওকে। এরপরে বলা হয়েছে আয়কর রেয়াত বাদ দেওয়ার পর, এই যে আপনার আয়কর রেয়াত কত? 34,800। আয়কর রেয়াত বাদ দেওয়ার পর নিট ট্যাক্স লাইবিলিটি নেগেটিভ হলেও আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। সে আপনার এখানে আমরা ক্যালকুলেশন করেছি 1,12,000, আমরা এটা ধরবো না। ধরেন আমার ট্যাক্স ক্যালকুলেশন করে হয়েছে 25,000 টাকা, সে 25,000 টাকা, কিন্তু আমি অলরেডি রিবেট নিয়ে নিচ্ছি 34,800 টাকা, তাহলে আমার ট্যাক্স আসছে 25,000, আমার রিবেট হলো 34,800, তাহলে আমার কি নেগেটিভ আসছে না? নেট ট্যাক্স লাইবিলিটি কি হলো? নেগেটিভ হলো। তো তার মানে আমাকে কোনো ট্যাক্স দিতে হয় না। তো সরকার তখন এখানে বলতেছে যে আপনার আয়কর রেয়াত বাদ দেওয়ার পর আপনার নেট ট্যাক্স লাইবিলিটি নেগেটিভ হলেও আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, অর্থাৎ এটার কারণে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। ওকে, এরপরে যাই। বলা হয়েছে একমাত্র ইনকাম সোর্স যদি সঞ্চয়পত্রের সুদ হয় তাহলে আপনি আয়কর রেয়াত পাবেন না। কারণ আয়কর রেয়াত এজন্য পাবেন না যে সঞ্চয়পত্রের সুদের উপরে যে ট্যাক্স কাটা হয়েছে সেটা হলো ফাইনালি সেটেলড, মানে উৎসে যা কর্তন করা হয়েছে সেটাই ফাইনাল। ইনকাম ট্যাক্স রিটার্নের সময় আপনাকে আর নতুনভাবে কোনো কিছু জমা দিতে হবে না। অন্যান্য হেডস অফ ইনকাম থাকলে আপনি আপনার রেয়াতটুকু পাবেন, যেমন অন্যান্য হেডস অফ ইনকাম থাকার কারণে আপনি রেয়াত নিতে পারতেছেন 34,800 টাকা। এরপরে বলা হয়েছে 4 নম্বরে অনুমোদনযোগ্য বিনিয়োগ নির্ণয় করতে হলে, অর্থাৎ অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট, যেটা আমরা যে বলেছি অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হলে কী করতে হবে? বলছে মোট করযোগ্য, আপনার মোট করযোগ্য হয় কত? 12,10,000। এখান থেকে বলা হয়েছে 82C ইনকাম, অর্থাৎ 82 সি ধারার ইনকাম বাদ দিতে হবে। 82 সি ধারার ইনকাম কত? 50,000। সেটা বাদ দিলে আপনার কত আসে? 11,60,000 টাকা। এটার উপরে 20% ক্যালকুলেট করতে হবে, তাই বলছে বাদ দিয়ে ক্যালকুলেট করতে হবে, যেটা অলরেডি ক্যালকুলেট করা আছে। এসে 20%, এটার 20% ক্যালকুলেশন করলে 2,32,000 টাকা। এরপরে বলা হয়েছে রেয়াতযোগ্য বিনিয়োগের উপরও 15% হারে আয়কর রেয়াত পাবেন, তাহলে যে 2,32,000 টাকার উপর 15% হারে কত? 34,800 টাকা। এটাই বোঝানো হয়েছে। তাহলে সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করেছি পুরো বিষয়টুকু আপনার ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ট্যাক্সের রেট কিভাবে ক্যালকুলেশন করতে হবে, নিট ট্যাক্স লাইবিলিটি কিভাবে ক্যালকুলেশন করতে হবে, মিনিমাম ট্যাক্স কখন দিতে হবে, এই পুরো বিষয়টুকুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি।
আশা করছি এই ভিডিও দিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তবে এখানে আরেকটা বিষয়, এই বছরে একটা নতুন পরিবর্তন আসছে। যারা 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেবেন শুধুমাত্র তাদের জন্যই আয়কর রেয়াত 15%, কিন্তু 30শে নভেম্বরের পরে আর আয়কর রেয়াত 15% থাকবে না, তখন তাদের জন্য আয়কর রেয়াত হয়ে যাবে 7.5%। তার মানে আপনাকে 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, তাহলে আপনি 15% আয়কর রেয়াত পাবেন। যাই হোক, আজকে কথা বাড়াবো না। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করেছি 2022-23 কর বর্ষের কীভাবে আয়ের ওপর ভিত্তি করে কর রেয়াত, নিট প্রদেয় কর কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এই পুরো বিষয়টুকু দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনারা জেনে থাকবেন যে কীভাবে কর রেয়াত, কীভাবে প্রদেয় কর ক্যালকুলেশন করতে হয়। তাহলে সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আবার অনেক সময় আপনারা বলেন যে বারবার আমরা কেন লাইক দেওয়ার কথা বলি। আপনি একটা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, তো এতটুকু তো স্যাক্রিফাইস বোধ থাকেই যে ভিডিওটি ভালো লেগেছে। সেই পার্সপেক্টিভ থেকেই আপনাদের কাছ থেকে আমার প্রাপ্য সেটা হলো যে হয়তো একটু লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে কি ভালো লাগা কাজ করবে, অনুপ্রেরণা বা এক নতুন ভিডিও তৈরিতে কী হয়, উৎসাহ উদ্দীপনা কাজ করে। যাই হোক, কথা বাড়াবো না। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।